কোন সমাসে কোন অর্থের প্রাধান্য পায় সেটা যদি আপনি জানেন তাহলে আপনি কি শব্দ দেখে বুঝতে পারবেন সেটা কোন সমাস। তো আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো অর্থ প্রাধান্যের ভিত্তিতে সমাস নির্ণয়। সো আজকের ভিডিওটা আপনার দেখা খুবই জরুরি। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি একটি শব্দ দেখে বুঝতে পারবেন শব্দটি কোন সমাস। তো চলুন আমরা কথা না বলে ক্লাসে শুরু করি। তো দ্বন্দ্ব সমাস আসলে উভয় অর্থের প্রাধান্য পায়। ধরেন আমি একটা সমাসবদ্ধ শব্দ লিখলাম। ধরেন আমি লিখলাম যে মা বাবা লিখলাম, মেয়েদিকে লিখি মা বাবা, এটা একটা সমাসবদ্ধ শব্দ। সো এখানে দুইটা পদ থাকে, একটা সমাসবদ্ধ শব্দে দুইটা পদ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে কি পরপদ। সো দেখা যায় যে দ্বন্দ্ব সমাসে কি থাকে, উভয় পদের অর্থ প্রাধান্য থাকে। উভয় পদের অর্থ কি থাকে, উভয় পদ। দ্বন্দ্ব সমাসে কি থাকে, উভয় পদের অর্থ প্রাধান্য থাকে। যেমন আমি উদাহরণে লিখলাম যে মা বাবা, দেখেন যে এখানে একটা পদ হচ্ছে, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, এটা হচ্ছে পূর্বপদ, এটা পরপদ। তো দেখেন এখানে মা কি বোঝাইছে না বাবাকে বোঝাইছে, এখানে আসলে উভয় কি মানে মাকে বোঝাইছে বাবাকে বোঝাইছে, অর্থাৎ উভয়জনকে বোঝাইছে। তার মানে কি, এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। অর্থাৎ যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো আমি যদি আবার লিখি ভাই বোন লিখতে পারি, ভাই বোন, আপনি ভাই বোন বলতে কাকে বোঝেন, ভাইকে বলবেন না বোনকে বোঝেন, আপনি অবশ্যই এখানে উভয়জনকে বোঝাচ্ছে। কারণ এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। আমি যদি আবার লিখি জমা করজ, যদি লিখি জমা করজ, তো জমা খরচ, এখানে জমাকে উদ্দেশ্য করা হয়েছে এবং খরচকে উদ্দেশ্য করা হয়েছে। তার মানে এটা দ্বন্দ্ব সমাস। অর্থাৎ যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য হবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর দ্বিগু সমাসের সাধারণত কি, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, এই তিনটা সমাসে আহ পরপদের অর্থ প্রাধান্য পায়। পরপদের, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় সমাসে কি পরপদের অর্থ প্রাধান্য পাবে। সো এখানে একটা বিষয় মাথায় রাখবেন, একটা শব্দ দেখবেন দেখবেন যে শব্দ আসলে কোন অর্থে প্রাধান্য পাবে। যদি দেখেন পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাহলে এই তিনটা সমাসের মধ্যে যে কোনো একটা সমাস হবে। তো এখানে দ্বিগু সমাস চেনার উপায় কি, দ্বিগু সমাসের প্রথমে কি থাকবে, সংখ্যা থাকবে, এটা মাথায় রাখবেন। সংখ্যা থাকবে, যেমন আমি উদাহরণ যদি দেই, যেমন ত্রিকাল। ত্রিকাল, দেখেন এই যে একটা পদ, এই যে একটা পদ, ত্রি মানে তিন, ত্রি মানে কি তিন, কাল মানে কাল, এটা একটা শব্দ সময়, ত্রিকাল মানে তিন কালের সমাহার। তারপরে এই যে একটা সংখ্যা আছে, শব্দ শুরুতে কি আছে, সংখ্যা আছে, এবং এটা উদ্দেশ্য কি, তিনকে বোঝাচ্ছে না কালকে বোঝাচ্ছে, কালকে বোঝাচ্ছে, মেন উদ্দেশ্য হচ্ছে কাল, এখানে কালকে বোঝাচ্ছে, মানে পরপদের অর্থ প্রাধান্য পাইছে। তৎপুরুষ সমাস দেখেন এটাও পরপদের অর্থ প্রাধান্য পাবে। তো তৎপুরুষ সমাস চেনার উপায় কি, বিভক্তি লোপ পেয়ে সমাস হবে, কি হবে, বিভক্তি লোপ পেয়ে সমাস হবে। বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। দেখবেন যে একটা আমি যদি এক্সাম্পল দেই, বই পড়া, বই পড়া, দেখেন বই পড়া, এখানে আসলে বই একটা পদ, পড়া হচ্ছে আরেকটা পদ। এখানে কোনটা উদ্দেশ্য, অবশ্যই পড়া। বই বোঝাচ্ছে না পড়া বোঝাচ্ছে, আপনি অবশ্যই পড়াকে কেন বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। পরপদের অর্থ প্রাধান্য পেলে কোনটা হবে, দ্বিগুণ পুরস্কার যে কোনো একটা হবে। তো এখানে দেখেন বই পড়া, এখানে কে বিভক্তি আছে, বইকে পড়া, এখানে কে বিভক্তি লোপ পাচ্ছে, বিদায় এটা হচ্ছে কি তৎপুরুষ সমাস হবে। আর কর্মধারয় সমাস, এটা আসলে চেনার তোমার একটা উপায় নেই। তো এই ক্ষেত্রে আপনি একটা মনে রাখবেন যে একটা তুলনা করা বোঝাবে, কি বোঝাবে, তুলনা করা বোঝাবে। যদি তুলনা করা বোঝায় তাহলে সে কর্মধারয় সমাস হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, নীল আকাশ, নীল আকাশ, দেখেন এখানে নীল একটা পদ, আকাশ একটা পদ, এখানে উদ্দেশ্য কোনটা, নীলকে বোঝাচ্ছে না আকাশকে উদ্দেশ্য করা, এখানে অবশ্যই আকাশকে বোঝাচ্ছে, নীল উদ্দেশ্য আকাশ, অথবা আকাশটা কেমন নীল। তো এখানে একটু তুলনা করা বোঝাচ্ছে। তো এটা দেখবেন যে পরপদের অর্থ যদি প্রাধান্য পায় তাহলে সেটা তিনটা সমাস হতে পারে, দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়। তো দ্বিগু সমাস হলে অবশ্যই সংখ্যা হবে, শব্দের প্রথমে কি থাকবে, সংখ্যা থাকবে। আর তৎপুরুষ হলে বিভক্তি লোপ পাবে। আর কর্মধারয় সাধারণত একটা কি দ্বিগু, তৎপুরুষ না হলে সেটা কি কর্মধারয় সমাস হবে। এটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে এটা। আর অব্যয়ভাব সমাস যদি বলি, অব্যয়ভাব সমাস হচ্ছে সাধারণত কি পায়, পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। পূর্বপদ, যদি একটা শব্দ দেখেন দেখেন যে সেটার অর্থ যদি পূর্বপদের প্রাধান্য পাচ্ছে তাহলে সেটাকে অবশ্যই যোগবুঝ অব্যয়ভাব সমাস হবে। আমি যে একটা এক্সাম্পল যদি দিই আপনাকে, নিরামিষ শব্দটা লিখলাম, নিরামিষ, দেখেন নি একটা পদ, নি একটা, এটা পূর্বপদ, আমিষ, আমিষ এসে আরেকটা পরপদ, এখানে কোনটা প্রাধান্য পাইছে, নি একটা পদ, আমিষ একটা পদ, এখানে কোনটা প্রাধান্য আছে, আমিষ, নি মানে নেই, না অর্থে ব্যবহৃত হয়েছে, নিরামিষ মানে আমিষের অভাব, অর্থাৎ আমিষ নেই এরকম বলছে নিরামিষ। তার মানে এখানে আমিষ নাই এটা উদ্দেশ্য, মানে নিরামিষ আমিষ নাই এটা এখানে বোঝানো হচ্ছে। তার মানে এখানে পূর্বপদের অর্থটা প্রাধান্য পাইছে।
পরপদের অর্থ প্রাধান্য পায় নাই। এক্ষেত্রে আমি লিখতে পারি কি হাবাত লিখতে পারি কথাটা। হাবাত এখানে কি হা বাত মানে বাতের অভাব। এখানে কোনটা হচ্ছে এটা বাত একটা পদ হা একটা পদ। হা বাত মানে বাত নাই বাতের অভাব আছে। তো এখানে কোনটা উদ্দেশ্য এখানে অবশ্যই এটা উদ্দেশ্য এই পদটা পুরো পদটা উদ্দেশ্য মানে মিনিং তো আমরা এটাই বুঝছি যে বাত নাই হাবাত মানে বাত নেই মানে এটা পুরো পদ উদ্দেশ্য তার মানে এটা হচ্ছে অব্যয়ভাব সমাস অর্থাৎ অব্যয়ভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে। আর একটা হচ্ছে বহুব্রী সমাস সেটা নতুন একটা শব্দ নতুন একটা পদ নতুন আমি লিখতে পারি নতুন পদ বা নতুন একটা পদের অর্থ প্রাধান্য পাবে অর্থাৎ পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না পরপদের অর্থ প্রাধান্য পাবে না। যদি এরকম সমস্যা তাহলে সেটা হবে বহুব্রী সমাস। আমি একটা এক্সাম্পল দিই যেমন গায়ে হলুদ দিতে পারি আমি গায়ে হলুদ গায়ে হলুদ দেখেন এই শব্দে কোন পূর্ব এই যে একটা পদ এটা একটা পদ এটা পূর্বপদ এটা হচ্ছে পরপদ এটা কোন কোন পদটা উদ্দেশ্য গায়ে হলুদ বোঝাচ্ছে না হলুদকে বোঝাচ্ছে এটা নতুন একটা পদ নতুন একটা অর্থ বোঝাচ্ছে সেটা হচ্ছে কি কোন একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে এটা কি বলছে কোন একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। তো গায়ে হলুদ আমি আর একটা উদাহরণ দিতে পারি অসি বিষ অসি বিষ দেখেন অসি একটা পদ বিষ একটা পদ অসি মানে হচ্ছে দাঁত হ্যাঁ দাঁত আর বিষ তো বিষ তার মানে কোনটা এখানে কোনটা উদ্দেশ্য অসি বোঝাচ্ছে দাঁতকে বোঝাচ্ছে না বিষকে বোঝাচ্ছে এখানে অসি বিষ বলতে আমরা সাপকে বুঝি কাকে বুঝি সাপকে বুঝি। সো এখানে নতুন একটা অর্থ প্রাধান্য পাচ্ছে অর্থাৎ যদি নতুন একটা অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা হবে বহুব্রী সমাস। তো আমরা এই সমাসে দেখলাম যে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে দ্বিগু তৎপুরুষ কর্মধারয় সমাসে কি পরপদের অর্থ প্রাধান্য পাবে আর অবয়ব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে এবং বহুব্রী সমাসে আহ নতুন একটা শব্দের নতুন একটা পদের অর্থ প্রাধান্য পাবে। সো আপনি যদি এইটা মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি একটা শব্দ দেখে বুঝতে পারবেন যে এটা আসলে কোন সমাস একটা শব্দ দিল আপনি পরীক্ষা হলে আপনি দেখবেন যে এটা কোন সমাস সেটা কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। যদি দেখেন যে পূর্ব অর্থ প্রাধান্য পাচ্ছে সেটা অব্যয়ভাব সমাস দেখেন যে সেটা নতুন একটা অর্থ প্রাধান্য পাচ্ছে তাহলে সেটা হবে বহুব্রী সমাস। অর্থাৎ আপনি এটা যদি মাথায় রাখতে পারেন যে কোনটা কোন সমাসে কোন অর্থের প্রাধান্য পায় তাহলে আপনি খুব সহজে সমাসটা নির্ণয় করতে পারেন। তো এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।